বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সলিউশন বাই কনসাল্ট থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে নবম দশম শ্রেণী রসায়ন বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ইলেকট্রন বিন্যাস আমরা শিখব। আমরা জানি রসায়নটা সম্পূর্ণ নির্ধারিত হয় মৌলগুলার দ্বারা। মৌলগুলার আচরণ, মৌলগুলা কি ধরনের বিক্রিয়া করে, খারাপ বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করে, খারাপ বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে, এই সব কিছুই নির্ধারিত হয় ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। এমনকি পর্যায় সারণীতে কোন মৌল কোন জায়গায় অবস্থান করবে ওইটাও নির্ধারিত হয় ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। পর্যায় সারণীর মূল ভিত্তিটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তাহলে আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা না পারি তাহলে আমরা কেমিস্ট্রি কিছুই পারবো না। আমরা যদি কেমিস্ট্রিতে ভালো হতে হয় আমাদের ইলেকট্রন বিন্যাসটা মাস্ট বি জানতে হবে। এখন আমরা অষ্টম শ্রেণীতে যে ইলেকট্রন বিন্যাসের নিয়মটা পড়েছিলাম বা যে নিয়ম আমরা ইলেকট্রন বিন্যাস করেছিলাম, নবম দশম শ্রেণীতে কিন্তু ওই নিয়মটা আর প্রয়োগ করা যায় না। কারণ অষ্টম শ্রেণীতে শুধুমাত্র আমরা শক্তি স্তর দ্বারা ইলেকট্রন বিন্যাস করেছিলাম। যে ধরো সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত, 11, আমরা দিতাম প্রথম শক্তি স্তরে 2টা, তারপরে 8টা, তৃতীয় কক্ষপথে বা শক্তি স্তরে কয়টা আছে, 1টা। তাহলে এইখানে এইভাবে শুধু শক্তি স্তরের মাধ্যমে আমরা ইলেকট্রন বিন্যাসটা করতাম। যে প্রথম শক্তি স্তরে থাকবে 2টা, এর পরবর্তী শক্তি স্তর গুলাতে 8টি করে ইলেকট্রন আমরা দিব। তাহলে এইভাবে ইলেকট্রন বিন্যাস করবো। এবং যদি 8টি না থাকে তাহলে যা ইলেকট্রন থাকবে ওইগুলো আমরা দিয়ে দেবো। কিন্তু এখন আমাদের শক্তি স্তরের পাশাপাশি উপশক্তি স্তর বা অরবিটাল কিছু আছে, ওইগুলোর মাধ্যমে আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। অষ্টম শ্রেণীতে শুধু আমরা শক্তি স্তর বা অরবিটের সাহায্যে ইলেকট্রন বিন্যাস করেছিলাম। এখন আমাদের শক্তি স্তরের পাশাপাশি বা অরবিটের পাশাপাশি অরবিটাল বলে আরেকটা জিনিস আছে। ওই শক্তি স্তর এবং উপশক্তি স্তর, অরবিট এবং অরবিটাল, দুইটা মিলিয়েই আমাদের কি করতে হবে, ইলেকট্রন বিন্যাসটা করতে হবে। এখন দেখো, আমাদের প্রথমেই ইলেকট্রন বিন্যাস করতে হলে যে জিনিসটা জানতে হবে, শক্তি স্তর গুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়। রসায়নে 4টি শক্তি স্তরের 4টি ভিন্ন ভিন্ন নাম আছে। আমাদের আরো শক্তি স্তর গুলো আছে, বাট প্রথম যে 4টি শক্তি স্তর আছে, প্রথম শক্তি স্তর হচ্ছে প্রথম শক্তি স্তর আমরা কে দ্বারা প্রকাশ করি, দ্বিতীয় শক্তি স্তরকে এল, তৃতীয় শক্তি স্তরকে এম, চতুর্থ শক্তি স্তরকে এন। এই শক্তি স্তরের অনেকগুলা নাম আছে, শক্তি স্তর, অরবিট, সেল, কক্ষপথ, অনেকগুলা নাম আছে। তাহলে এইগুলোকে আমরা মনে রাখতে পারি কে সেল, এল সেল, এন সেল, এন সেল, এভাবেও আমরা মনে রাখতে পারি। অথবা আমরা মনে রাখতে পারি যে প্রথম কক্ষপথটাকে কে দ্বারা প্রকাশ করা হয়, দ্বিতীয় কক্ষপথকে এল দ্বারা প্রকাশ করা হয়, তৃতীয় কক্ষপথকে এম দ্বারা প্রকাশ করা হয়, চতুর্থ কক্ষপথকে এন দ্বারা প্রকাশ করা হয়। এগুলো আমাদের মনে রাখতে হবে। কারণ তোমাদের এই যে তৃতীয় অধ্যায়ে একটি প্রশ্ন আসে কৌণিক ভরবেগ নির্ণয়, তাহলে বলা হবে যে এম সেলের ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। এখন এম সেলটা কত নম্বর কক্ষপথ ওইটা যদি আমরা না জানি, যে এম সেল দ্বারা তৃতীয় কক্ষপথকে বোঝায়, তাহলে আমরা তো কৌণিক ভরবেগ নির্ণয় করতে পারবো না। তাহলে এইগুলো আমরা মনে রাখবো যে প্রথম কক্ষপথকে কে দ্বারা প্রকাশ করা হয়, দ্বিতীয় কক্ষপথকে এল দ্বারা প্রকাশ করা হয়, চতুর্থ কক্ষপথ, তৃতীয় কক্ষপথকে এম এবং চতুর্থ কক্ষপথকে এন দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা বলেছিলাম যে শুধুমাত্র কক্ষপথ বা শক্তি স্তর বা অরবিট দ্বারা যে আমাদের ইলেকট্রন বিন্যাস করবো এরকম না, আমাদের কি করতে হবে, উপকক্ষপথ বা অরবিটালটাও নিয়ে আসতে হবে। এখন প্রত্যেকটি কক্ষপথে নির্দিষ্ট সংখ্যক অরবিটাল বা উপকক্ষপথ থাকে। আমাদের কে এর জন্য অরবিটাল আছে শুধু এস, আমাদের অরবিটাল আছে 4টি, অরবিট এস, পি, ডি, এফ। আমাদের টোটাল অরবিটাল আছে 4টা, কক্ষপথ হলো 4টা, কে এল এম এন, অরবিটাল হলো 4টা, এস, পি, ডি, এফ। এই 4টি ব্যতীত আর কোনো অরবিটাল নাই। আমাদের কক্ষপথ সংখ্যা বৃদ্ধি হতে পারে, পঞ্চম কক্ষপথ, ষষ্ঠ কক্ষপথ, অষ্টম, নবম, এভাবে যত পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাবে কক্ষপথ সংখ্যাটা বৃদ্ধি পেতে পারে। কিন্তু আমাদের অরবিটাল সংখ্যাটা সেম। অরবিটাল কত কি কি আছে, এস, পি, ডি, এফ। তাহলে
প্রথম কক্ষপথে শুধুমাত্র একটি উপকক্ষপথ বা অরবিটাল আছে, সেটি হলো এস। প্রথম কক্ষপথে কয়টা অরবিটাল আছে? এস। তাহলে এস এ আমরা কয়টি ইলেকট্রন দিতে পারবো? দুইটি। এস অরবিটালে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন দিতে পারবো? দুইটি। এল এ আমাদের দুইটি কক্ষপথ আছে, অরবিটাল আছে। এল কক্ষপথে দুইটি অরবিটাল আছে, একটা হলো এস আর একটা হলো পি। এস এর সর্বোচ্চ আমরা দিতে পারবো দুইটি, পি এর সর্বোচ্চ আমরা দিতে পারবো 6টি। পি অরবিটালে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন দিতে পারবো? 6টি। এম অরবিটালে আমাদের 3টি অরবিটাল আছে, এম সেলে 3টি অরবিটাল আছে, এস পি ডি। এস এ দিতে পারবো দুইটি, পি এ দিতে পারবো 6টি, ডি অরবিটালে দিতে পারবো 10টি। এন এ আছে 4টা সর্বোচ্চ সংখ্যক অরবিটাল, পি ডি আর এফ। পি এ দিতে পারবো 6টি, ডি এ দিতে পারবো 10টি, আর এফ এ দিতে পারবো 14টি। আর হলো চতুর্থ কক্ষপথে সর্বোচ্চ সংখ্যক অরবিটাল আছে এবং সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন ধারণকারী অরবিটালটা হচ্ছে এফ। সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন ধারণকারী অরবিটাল কোনটা হচ্ছে? এফ। এফ এর সর্বোচ্চ কয়টি ইলেকট্রন ধারণ করতে পারবো? 14টি ইলেকট্রন ধারণ করতে পারে। তাহলে এখন আমরা অরবিটাল গুলাকে যখন ইলেকট্রন বিন্যাস করবো, অরবিটাল গুলাকে এস পি ডি এফ দ্বারা প্রকাশ করব। অরবিট বা কক্ষপথ গুলাকে কি কে এল এম এন দ্বারা প্রকাশ করব? না, এইরকম না। এইগুলাকে বলা হয় যে প্রথম কক্ষপথে কে দ্বারা প্রকাশ করা হয়। কিন্তু আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব, প্রথম কক্ষপথকে 1, দ্বিতীয় কক্ষপথকে 2, তৃতীয় কক্ষপথকে 3, চতুর্থ কক্ষপথকে 4, পঞ্চম কক্ষপথকে 5, এইরকম আমরা প্রকাশ করব। 1 দ্বারা বোঝায় প্রথম কক্ষপথ, 2 দ্বারা দ্বিতীয়, 3, 4, 5 কক্ষপথ নাম্বারগুলো তার সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রথম কক্ষপথে একটি অরবিটাল আছে এস, এস এর সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারবে। দ্বিতীয় কক্ষপথে 2টি অরবিটাল আছে এস এবং পি। তৃতীয় কক্ষপথে 3টি অরবিটাল আছে এস পি ডি। চতুর্থ কক্ষপথে 4টি অরবিটাল আছে কি? এস পি ডি এফ। এই অরবিটাল গুলোর মধ্যে আমরা ডি অরবিটালকে একটু ভালোভাবে চিনে রাখবো, কারণ এই অরবিটালটাই আমাদের ইলেকট্রন বিন্যাসে সবসময় ঝামেলা সৃষ্টি করে। সবচেয়ে ঝামেলা অরবিটালটা হচ্ছে ডি, কারণ ডির কিছু ডিমান্ড থাকে। যেমন অরবিটালে সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন পাওয়ার জন্য ইলেকট্রন মৌলগুলো সবসময় চেষ্টা করে যে অরবিটালে যতগুলো ইলেকট্রন আছে সর্বোচ্চ গুলো দেওয়ার জন্য চেষ্টা করে। ডির চাহিদাটা একটু বেশি। উনি চান যে ওনাকে সর্বোচ্চ 10টি ইলেকট্রন দেওয়া হবে, অথবা ঠিক তার অর্ধেক 5টি ইলেকট্রন দেওয়া হবে। 1টি 2টি ইলেকট্রন দিলে উনি নিতে চান না। তো এইভাবে না, কেমিস্ট্রির ভাষায় ডিফারেন্ট ভাবে বর্ণনা আছে। আমি জাস্ট একটু বুঝালাম, একটু ডিফারেন্ট ভাবে তোমাদের সামনে উপস্থাপন করলাম যে এইটার মূল কারণটা হচ্ছে যে অরবিটালের শক্তি কম সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে, আর যে অরবিটালের শক্তি বেশি সেই অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করে। যেহেতু ডি অরবিটালের শক্তি বেশি, ডি ইলেকট্রনটা পরে প্রবেশ করে, এবং এস অরবিটালের শক্তি কম, এস এ ইলেকট্রন আগে প্রবেশ করে। ওইগুলো তোমরা আরো বিস্তারিত জানতে পারবে পরবর্তীতে। আমরা শুরুতেই এত বিস্তারিত না। তাহলে দেখো, ডি অরবিটালে কি আছে, কি মনে রাখতে হবে? ডি অরবিটালে শক্তির পরিমাণটা বেশি থাকায় তার মধ্যে পরবর্তীতে ইলেকট্রন প্রবেশ করবে, এবং এস অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে। এই ডি অরবিটালটা আমরা মনে রাখবো যে ডি অরবিটালে কি হবে, ইলেকট্রনটা সবসময় যাবে না। এইটা একটু বেজালি অরবিটাল। তাহলে এখন আমরা ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করব? যেহেতু মনে রাখবা প্রথম কক্ষপথে একটি অরবিটাল আছে, তাহলে 1 এর সাথে এস আসবে। দ্বিতীয় কক্ষপথে 2টি অরবিটাল আছে, তাহলে 2 এর সাথে এস আসবে একবার, পি আসবে একবার। আমরা চাইলেই কোনোটাকে বাদ দিয়ে দিতে পারবো না, অথবা চাইলেই কোনোটাকে যুক্ত করতে পারবো না, এবং প্রত্যেকটিকে ধারাবাহিক ভাবে দিতে হবে। আমি 1 এর পূর্বে দ্বিতীয় কক্ষপথ নিয়ে আসবো, এরকম হবে না। বা 2 এর পূর্বে তৃতীয় কক্ষপথটা নিয়ে আসবো, এইগুলা হবে না। আমি 1 এর সাথে কি দিতে হবে? প্রথমে 1 এর সাথে কি অরবিটাল আছে? এস। 1 এর সাথে শুধু কোন অরবিটাল আছে? এস। এবং 1p 1d এগুলা কি দেওয়া যাবে? এগুলা দেওয়া যাবে না। তাহলে 1 এর সাথে শুধু এস আছে, তাহলে 1 এর সাথে আমরা কি দেবো? এস। এবং 1 এর পরে কি আসবে? 2 তে কয়টি অরবিটাল আছে? 2টি। এস আছে, পি আছে। তাহলে এস দিলাম, আবার 2 টা দিব পি। এস পি এরকম দিব না, 2s এইভাবে দেওয়া যাবে। সবগুলোকে আলাদা আলাদা ভাবে দিতে হবে। 2s 2p।
এখন দ্বিতীয় কক্ষপথে দুইটি অরবিটাল আছে এস এবং পি, দুইটি আমরা দিয়ে দিয়েছি। এখন কি আর কোন অরবিটাল আছে? আর তো নাই, তাহলে আমাদের তৃতীয় কক্ষপথে আসতে হবে এস পি ডি। তাহলে দেখো তৃতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? তাহলে তৃতীয় কক্ষপথে 3টি অরবিটাল ছিল sp-df, আমরা ধারাবাহিকভাবে sp-df দেব। বাট এখানেও মনে রাখবো ডি অরবিটালে ইলেকট্রন যাবে কিনা ওইটা চিন্তার বিষয়, এটা আমাদের নির্ধারণ করতে হবে ডি অরবিটালে ইলেকট্রন যাবে কি না। তারপরে তৃতীয় কক্ষপথে আছে s p d f, 4টি। তাহলে দেখো এইভাবে আমাদের ইলেকট্রন বিন্যাসের ধারাবাহিকতাটা মেনটেন করতে হবে। আমাদের প্রথম কক্ষপথে থাকবে 2s অরবিটাল, যেহেতু তার একটি অরবিটাল আছে। দ্বিতীয় কক্ষপথে 2s 2p, যেহেতু তার দুইটি অরবিটাল আছে 2s একবার আসবে 3p আসবে। তৃতীয় কক্ষপথে 3টি অরবিটাল আছে 2s 2p 3s 3p 3। চতুর্থ কক্ষপথে 4টি অরবিটাল 4s 4p 3p 4। এরকম ধারাবাহিকভাবে আমাদের লিখতে হবে। কোনটাকে আমরা ইচ্ছা করে সামনে নিয়ে আসতে পারবো না, কোনটাকে ইচ্ছা করে পিছনে নিয়ে যেতে পারবো না, এক্সেপ্ট ডি অরবিটাল। ডি অরবিটাল বাদ দিয়ে, ডি অরবিটাল আমি বারবার বলতেছি যে ডি অরবিটালে একটু ঝামেলা আছে। এবং ধরো আমরা এখন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করি, আমরা কার ইলেকট্রন বিন্যাস করবো? যে আমরা সোডিয়ামটা আগে করেছিলাম কত, শুধু কক্ষপথ দ্বারা, কিভাবে 281। এখন যদি আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা এই নিয়মে করি, তাহলে সোডিয়ামের কয়টি ইলেকট্রন আছে? 11টা। প্রথমে আমরা প্রথম কক্ষপথ 1s, তার সাথে কোন অরবিটালটা আসবে? শুধু s অরবিটাল। s এর সর্বোচ্চ আমরা কয়টি ইলেকট্রন দিতে পারবো? 2টি। এইটা মনে রাখবো যে যদি আমাদের কাছে ইলেকট্রন থাকে তাহলে সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন গুলোই দিতে হবে। যদি ইলেকট্রন না থাকে তাহলে যা আছে তা দিয়ে দেবো। তাহলে 1s2, s এর সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধরবো? 2টা 1s2। এখন কি আমরা 1p লিখতে পারবো না? আমাদের 1s শুধু s অরবিটাল আছে, আমরা 1s লিখবো। তারপর চলে যাবো 2, s এর সর্বোচ্চ দিতে পারবো আমরা 2টা, 2p এর সর্বোচ্চ দিতে পারবো আমরা 6টা। আমাদের কাছে ইলেকট্রন আছে টোটাল 11টা, আমার দিয়ে দিয়েছে অলরেডি 4টা, আর ইলেকট্রন 4টা যে আছে 6টা আছে আমার কাছে, আমি 6টা দিয়ে দেবো। এরপরে ইলেকট্রন কয়টা দাঁড়ালো? 6। তাহলে আমরা বাকি থাকলো কয়টা? একটা, একটা আসবে s1। s আমরা 2টা ইলেকট্রন দিতে পারতাম, কিন্তু আমার কাছে তো ইলেকট্রন নাই, ইলেকট্রন যেহেতু নাই কিছুই করে নাই, এসে আমরা কয়টা ইলেকট্রন দেবো? একটা। এটা হলো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। জাস্ট এখন যদি আমরা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি 17, তাহলে প্রথমে 1, s এ থাকবে সর্বোচ্চ 2টা, 1 এর সাথে s দিতে পারবে কোনো অরবিটাল আসে না। 2 এর সাথে s অরবিটালে 2টা, p অরবিটালে কয়টা থাকবে? 6টা। p অরবিটালে কয়টা থাকবে? 6টা। তাহলে কয়টা গেল? 2 4 8 6 10টা। এখন কি আসবে? 3s, 3s এ থাকবে কয়টা? 2টা। 3p তে থাকবে কয়টা? কয়টা গেল? 12টা। 12টার কত দিলে 12ই থাকবে 5। বাস, তাহলে এইভাবে আমরা মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করতে পারবো। আমরা যদি আরেকটি মৌলের ইলেকট্রন বিন্যাস করি, ফ্লোরিন। ফ্লোরিনের পরমাণু সংখ্যা কত? 9। ফ্লোরিনের পরমাণু সংখ্যাটা কত? 9। তাহলে প্রথমে কি আসবে? 1s2, 2s2, কয়টা গেল? 4টা। 9টা ছিল, 4টা আমরা দিয়ে দিচ্ছি, বাকি রইল কয়টা? 5টা। 2p তে দিতে হবে 6টা, কিন্তু আমার কাছে 6টা নাই, আমার কাছে আছে কয়টা? 5টা। তাহলে আমরা এই 5টাই দিয়ে দেবো, 2p5। তাহলে আশা করি এই ভিডিও থেকে তোমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে একটু হলেও আইডিয়া পেয়েছ। এবং আমি সামনে আরেকটি ভিডিও নিয়ে আসবো ইলেকট্রন বিন্যাস নিয়ে, এই ডি অরবিটাল নিয়ে, যে এই যে ব্যতিক্রম ডি অরবিটাল একটু ঝামেলা করে, এইটা নিয়ে আমি আরেকটি ভিডিও আপলোড করব। তাই পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।